যেমন ধরেন আপনি যখন ব্যবসা করেন, চাকরি করেন, যেটাই করেন, ইউ হ্যাভ আ লিমিটেড ইনকাম। সেই ইনকামের ভিতরে আমার অনেক কিছু কিনতে ইচ্ছা করবে, তাই না? যে আমার ইচ্ছা করবে না আমার নিজের একটা বাড়ি থাকবে, নিজের 4-5টা গাড়ি থাকবে, আমার লেটেস্ট সব গ্যাজেটস থাকবে, কিন্তু উই ক্যান নট ফুলফিল দ্যাট বিকজ আমাদের রিসোর্সেস লিমিটেড। লাইক আমাদের এই এক্সাম্পলের ক্ষেত্রে ইট ইজ আওয়ার মান্থলি স্যালারি, ঠিক আছে, বা ব্যবসার প্রফিটস, তাই না? তো ইকোনমিক্স ইজ বেসিক্যালি আ স্টাডি যেটা এই যে লিমিটেড রিসোর্সেস উইথ আনলিমিটেড নিডস এই জিনিসটাকে কি বলে যে ব্যালেন্স করে, এই জিনিসটাকে স্টাডি করে যে কিভাবে করা যায়। তো এটা যেরকম খুব কি বলা যায় যে এটা যেমন অনেকে চিন্তা করে মোরালিটি দিয়ে, যেটাকে আমরা নর্মেটিভ ইকোনমিক্স বলি, যে না গরিব মানুষদেরকে সাহায্য করা উচিত, সরকারের ফ্রি হাউজিং দেওয়া উচিত, গভর্নমেন্টের আনএমপ্লয়মেন্ট বেনিফিট দেওয়া উচিত। আবার অনেকে একটু এভিডেন্স বেসড চিন্তা করে, যেটাকে আমরা বলি পজিটিভ স্টেটমেন্ট, যে আসলে কি আনএমপ্লয়মেন্ট বেনিফিট দেওয়াটা দেশের জাতির জন্য বেনিফিটেড হবে, নাকি ওইটা দিলে দেখা যাবে যে মানুষজন আরো বেশি চাকরি খুঁজবে না, আনএমপ্লয়মেন্টের সংখ্যা বেশি বেড়ে যাবে। তো এই ব্যাপারগুলো হলো কি পজিটিভ ইকোনমিক্স এর সাথে রিলেটেড, ঠিক আছে? অ্যান্ড উই প্র্যাকটিসড সাম এক্সাম্পলস ইন দ্য ক্লাস। এরপরে আমরা বলি ব্রাঞ্চেস অফ ইকোনমিক্স। ইকোনমিক্সকে কয়টা মেইন ডিভিশনে আমরা দেখতে পারি। তার ভিতরে আমাদের মেইন দুইটা ব্রাঞ্চেস হলো গিয়ে মাইক্রো ইকোনমিক্স অ্যান্ড ম্যাক্রো ইকোনমিক্স। আরও অনেক কিছু আছে, এনভায়রনমেন্টাল ইকোনমিক্স আছে, তারপরে আমার বিহেভিয়ারাল ইকোনমিক্স আছে, হেলথ ইকোনমিক্স আছে, কিন্তু আমরা মেইনলি মাইক্রো অ্যান্ড ম্যাক্রোকে দেখি। মাইক্রো হলো গিয়ে নামে বোঝা যাচ্ছে দ্য ভেরি কোর ইউনিট, আর ম্যাক্রো হলো কি সেটাকে আরো বড় করে দেখা। যেমন আমরা যদি, আমি এক্সাম্পল দিয়েছিলাম ক্লাসে, আই রিমেম্বার, যে কি বলা যায়, একটা যে কোনো সবজির দাম, যেমন ধরেন গরমকালে আমার লাউয়ের দাম ধরেন কমে গেল, ফর এক্সাম্পল লাউয়ের দাম গরমকালে কম থাকে, তো এটা জাস্ট আমার লাউর মার্কেটের জন্য, ঠিক আছে? কিন্তু যখন আমরা পুরা যে বাংলাদেশে অ্যাকচুয়ালি সবজির বাজারে বা বাংলাদেশে পুরো ফুড ইনফ্লেশন কিরকম, তখন আমরা যেভাবে পড়বো সেটা ম্যাক্রো ইকোনমিক্স এর বিষয়, ঠিক আছে? যে পুরা ইকোনমিটাকে একটা বড় ভাবে দেখি। মাইক্রো ইকোনমিক্স আমরা দেখি ইন্ডিভিজুয়াল বা একটা হাউস হোল্ড বা একটা ফার্ম, মানে ফ্যাক্টরির ডিমান্ড সাপ্লাইজ। কিন্তু ম্যাক্রো ইকোনমিক্স দেখবো আমরা যে হ্যাঁ টোটাল অ্যাগ্রিগেট ডিমান্ড কি, পুরা দেশের ডিমান্ডটা কি, সেই তুলনায় পুরা দেশের সাপ্লাই কত, জিডিপি কত, এই জিনিসগুলো আমরা দেখবো, ঠিক আছে? আচ্ছা, যেটা বলছিলাম এটা আমাদের মাইক্রো ম্যাক্রো গেল। এরপর আমরা একটু দেখলাম যে আচ্ছা আমরা যে এত কিছু পড়ছি সবকিছুর এই যে ইকোনমিক্স এর সব স্টার্টিং পয়েন্টই হলো কি আমাদের ডিমান্ড, যে আমরা ডিমান্ড করা মাত্রই অন্য কিছু প্রোডাকশন করা হবে, আমরা যেটা ডিমান্ড করব না সেটার প্রোডাকশন হবে না। যেমন গ্রামোফোন, তাই না? এককালে এটার অনেক ডিমান্ড ছিল, এটার অনেক প্রোডাকশন ছিল, এখন খুব বেশি হলে কিছু অ্যান্টিক শপে কিনতে পাওয়া যায়, তাই না? গ্রামোফোন এখন আর থাকে না বিকজ ওইটার ডিমান্ড নাই, এটার জন্য ওইটার প্রোডাকশন নাই। তো এখন আমাদের কিসের প্রোডাকশন আছে, যেমন ধরেন স্মার্টফোনের প্রোডাকশন অনেক বেশি বিকজ ওইটার ডিমান্ড অনেক বেশি, ওইটার বিভিন্ন ধরনের আপডেটস আসছে, তাই না? আমাদের অ্যাপ্লিকেশন গুলোতে বলেন, ফোনের ফিচার্স গুলোতে বলেন, বিকজ উই আর ডিমান্ডিং দ্যাট। তো ডিমান্ড ইজ দ্য মেইন কি বলা যায় কি ফ্যাক্টর কোন একটা ইকোনমি চলার ক্ষেত্রে, এটা সবসময় মনে রাখবেন আপনারা, বিকজ এটা সামনে গিয়ে অনেকবার আসবে, ঠিক আছে? তো আমরা ডিমান্ডের কথা বললাম। এখন ধরেন এই যে ডিমান্ডটা হলো, ডিমান্ডটা হওয়ার পর কিভাবে ইকোনমিক কাজগুলো আসলে স্টার্ট হয়। বেসিকলি আপনার কাছে কিছু টাকা আছে, ইউ আর ডিমান্ডিং সামথিং, এবং সেটার সিগন্যাল যাবে আরেক দল মানুষের কাছে যাদের টাকা আছে, ইনোভেশনের একটা আইডিয়া আছে, তারা কিছু একটা বানিয়ে প্রফিট করতে চায়, ঠিক আছে? তো এটাকে আমরা বলি প্রোডাকশন। যে আমার কাছে কিছু ইনপুটস আছে, যে আমার কাছে কিছু টাকা আছে, ধরেন আমার একটা ছোট জমির মতো আছে, জায়গার মতো আছে, বা আমি এটা লিজে নিতে পারবো, এবং ওইগুলো সব একত্রিত করে ইউজ করে আমি প্রোডাকশন করব, এবং সেটা থ্রু আ মার্কেট ডিস্ট্রিবিউটেড হবে মানুষদের মাঝে যারা ডিমান্ড করছিল জিনিসটা, রাইট? অলরাইট।
কনজাম্পশন হলো কি আমরা পাওয়ার পর ডিমান্ড থেকে কনজাম্পশন আসে বেসিক্যালি। আচ্ছা, এখন আমরা দেখবো এই যে আমরা প্রোডাকশনের কথা বললাম যে একটা মানুষের কাছে কিছু টাকা থাকে, কিছু জিনিস থাকে, কিছু আইডিয়া থাকে, এই জিনিসগুলো দিয়ে প্রোডাকশন করা হয়। তো এই সব কিছুকে আমরা 4 ভাগে ভাগ করি, ঠিক আছে? একটা হলো গিয়ে ল্যান্ড, লেবার, ক্যাপিটাল, এন্টারপ্রেনারশিপ। তো আমি এটা এক্সাম্পল দিই সবসময় ব্র্যাক ইউনিভার্সিটি, যে কিভাবে আমাদের কিছু, যেমন ধরেন আমি যদি বলি আপনি একটা কি বলে কি কিসের ব্যবসা করতে চান, ধরেন একটা কেকের ব্যবসা করতে চান আপনি, ঠিক আছে? সো একটা কেকের ব্যবসা যখন আপনি করেন, হোয়াট ইউ হ্যাভ টু ডু ইজ, একটা রান্নাঘর থাকতে হবে বা একটা প্লেস থাকতে হবে যেখানে আপনি কেকগুলো বানাতে পারেন। আপনার একটা ওভেন থাকতে হবে, একটা বোল থাকতে হবে, একটা বিটার থাকতে হবে, আপনার ধরেন ময়দা, ডিম, দুধ, বাটার এগুলো থাকতে হবে। দেন আপনার নিজে সেগুলোকে বানাতে হবে, নিয়ে একটা জায়গায় বিক্রি করতে হবে। ইউ হ্যাভ টু হ্যাভ দ্যাট আইডিয়া। আচ্ছা ঠিক আছে, নর্মাল স্পঞ্জ কেক তো সবাই বানায়, আমি মাড কেক বানাবো, আমি ব্রাউনি বানাবো, ওই আইডিয়াস গুলো। এবং যেখানে সবাই স্পঞ্জ কেকস খায় সেখানে কি আপনার ব্রাউনিটা বিক্রি হবে কিনা, আপনার টিরামিসুটা বিক্রি হবে কিনা, এই যে রিস্কটা নিলেন, দ্যাট ইজ এন্টারপ্রেনারশিপ। এই সব কিছু মিলে আমাদের যে কোনো একটা জিনিস প্রডিউস হয়। এ পর্যন্ত সবাই ক্লিয়ার? এটা অলরেডি ডিসকাস ক্লাসে, বাট আমি তারপর একবার রিপিট করে যাচ্ছি। এ পর্যন্ত ক্লিয়ার সবাই? Yes, ma'am. Yes, ma'am. এখন আমরা একটু যাই অপরচুনিটি কস্টের ব্যাপারটা। এটা আমি লাস্ট ক্লাসে বলেছিলাম, দিস ইজ আ ভেরি ইজি কনসেপ্ট, একটু বোঝার চেষ্টা করেন আপনারা। অপরচুনিটি কস্ট হলো গিয়ে আমরা যে কোনো কিছু কিনতে গেলে আমাদের তো কিছু টাকা দিতে হয়, তাই না? একটা কস্ট আছে, সবকিছু একটা প্রাইস ট্যাগ লাগানো থাকে, তাই না? তো অপরচুনিটি কস্ট ইজ বেসিকলি ওই প্রাইস ট্যাগটাই, বাট ইন টার্মস অফ গুডস আর ভ্যালু অফ দ্যাট গুড বেসিকলি। ধরেন আপনার কাছে আজকে অপশন আছে যে আপনি এই সকালের ক্লাসের কথাই বলি, আপনি এখন তো অনলাইন ক্লাস আরো বেশি যে আপনি বাসায় এখন শুয়ে শুয়ে ঘুমাতে পারতেন সকাল 11টার সময়, রাইট? ঘুমালে কি হতো যে আপনার পুরো একটা 8 আওয়ার স্লিপ পুরা হতো, আপনার আপনি একটু রিল্যাক্স থাকতেন, সারাদিন একটু আরাম করতে পারতেন, এরকম হতো, তাই না? আর সেটার পরিবর্তে হোয়াট ইউ আর ডুইং ইজ ক্লাস করছেন। ক্লাস করলে কি হবে, আপনার একটু নলেজ গেইন হবে, আপনার অ্যাটেন্ডেন্স আসবে, এই ব্যাপারগুলো। তো এই যে ইউ হ্যাভ মাল্টিপল চয়েসেস একটা সিঙ্গেল টাইমের জন্য, এই চয়েসেসগুলোর মাঝখানে আপনি চুজ করেন। তো এই যে এতগুলো চয়েসেস থাকে, এই যে আপনি এতগুলো চয়েসেসের মাঝখানে একটা জিনিস চুজ করেন, এই জিনিসটাকে বলা হয় ট্রেড অফ। মানে একটা আরেকটা এতগুলো যে অপশন আছে, এই অপশনগুলোর ভিতরে যে আপনি চুজ করছেন, ওই চুজ করার প্রসেসটা হলো কি ট্রেড অফ, ঠিক আছে? এখন ধরেন ইউ ডিসাইডেড অন যে আমি ক্লাস করব, অ্যাটেন্ডেন্স পাবো, সেটার পরিবর্তে আপনার কি করতে হচ্ছে, ইউ হ্যাভ টু লেট গো যে না আমি ঘুমাবো না, তাই না? সো এই যে ঘুমানো অ্যান্ড ক্লাস করা, এই দুটার মাঝখানে ট্রেড অফ হচ্ছে। ট্রেড অফ হবার ফলে কি হচ্ছে, আপনি একটা ভ্যালু জেনারেট করতে পারছেন, আরেকটা ভ্যালু জেনারেট করতে পারছেন না। আমি একটু দেখাই আপনাদেরকে, যদি স্ক্রিনে আমি দেখাতে পারি। আপনারা কি দেখতে পাচ্ছেন? জি ম্যাম। আচ্ছা, সো লেটস সে যে আমি কি অপশন দিয়েছিলাম যে ধরেন 11 থেকে 12টা 1 ঘন্টার ক্লাস। তো আপনার কাছে দুইটা অপশন আছে। আপনার চয়েস 1 হলো গিয়ে ধরেন 1 আওয়ার স্লিপ, হ্যাঁ, আর চয়েস 2 হলো গিয়ে ধরেন 1 আওয়ার ক্লাস, তাই না? এখন ধরেন আপনি যদি ঘুমাতেন তাহলে সেটা আপনাকে কি ভ্যালু দিত? এটার ভ্যালুটা হলো গিয়ে যে ধরেন আপনার রিল্যাক্সেশন হতো, তাই না? আপনার মাইন্ড রিল্যাক্স হতো। তাহলে ধরেন এটা আমি দিতাম, এটার ভ্যালু হলো গিয়ে
রিল্যাক্স, ঠিক আছে? আর ক্লাস করলে আপনার কি ভ্যালু জেনারেট হবে বলেন তো? নলেজ পাবো। ওকে, Learning. নলেজ, তাই না? সো এখানে আপনার দুইটা চয়েস আপনি করতে পারছেন, আইদার আপনি ঘুমাতে পারছেন বা আপনি ক্লাস করতে পারছেন। এই যে এই দুইটার মাঝখানে যেই একটা কি বলবো কি বলছে যে দড়ি টানাটানির মতো একটা ব্যাপার হচ্ছে না, যে এটা করব নাকি এটা করব, এই ব্যাপারটাকে আমরা বলি ট্রেড অফ, ঠিক আছে? দ্য প্রসেস অফ চুজিং দ্য অ্যাকশন ইউ আর টেকিং, ঠিক আছে, সেটাকে আমরা বলছি ট্রেড অফ। আর এই যে ধরেন ফর আর্গুমেন্ট সেক আমি চুজ করলাম যে না, ধরেন আপনারা সবাই ক্লাসে এসেছেন, তাই না? সো আপনাদের চয়েসটা কি ছিল, যে এই যে ট্রেড অফ প্রসেসের মাধ্যমে কে জিতলো? 1 আওয়ার অফ ক্লাস, তাই না? 1 আওয়ার অফ ক্লাস জিতলো, যে ঠিক আছে আমি 1 ঘন্টা ক্লাস করবো। এটার ফলে আপনার জেনারেটেড ভ্যালুটা কি বলেন তো? হ্যালো, Ma'am, can you repeat again? আমি বলছি যে ধরেন ট্রেড অফ হচ্ছিল বিটুইন ক্লাস অ্যান্ড স্লিপ। সিন্স আপনারা সবাই ক্লাসে এসেছেন, তো আমি ধরে নিচ্ছি যে আপনাদের ভিতরে ট্রেড অফের ভিতরে উইনার ওয়াজ 1 আওয়ার অফ ক্লাস। তো এই ক্লাস করার ফলে আপনার কি ভ্যালু জেনারেট হলো? ম্যাম Ma'am, নলেজ। দিস ওয়াজ দ্য ভ্যালু জেনারেটেড। কিন্তু এই ভ্যালুটা পাওয়ার জন্য ইউ হ্যাড টু স্যাক্রিফাইস আরেকটা ভ্যালু, সেটা কি ছিল? রিল্যাক্স। এটা ছিল, এটা আমি পাইনি। তো আমার এই 1 আওয়ার ক্লাস করে নলেজ পাওয়ার জন্য আমার অপরচুনিটি কস্টটা ছিল হলো কি এই যে ইট কস্টেড মি দ্য রিল্যাক্সেশন আই উড হ্যাভ গেট যদি আমি ঘুমাতাম। ক্লিয়ার? অপরচুনিটি কস্ট কি সবার কাছে? yes, ma'am. কোনো একটা কিছু পাওয়ার জন্য যে ভ্যালুটা আমি লেট গো করছি সেটা হলো গিয়ে আমার কস্ট, ঠিক আছে? আপনি একটা দোকানে গিয়ে আপনি একটা বই কিনবেন, ঠিক আছে? বই কেনার ফলে ধরেন বইটার দাম হলো কি 500 টাকা। সো আপনি আপনার মানি ব্যাগ থেকে 500 টাকার একটা নোট বের করে দোকানিকে দিয়ে দিচ্ছেন। সো ওই বুকটার কস্ট হলো গিয়ে 500 টাকা, রাইট? কিন্তু এই যে 500 টাকা বলছে, এটা কিন্তু জাস্ট 500 টাকা লেখা যে পেপার, ওই জিনিসটা না। পেপারের কোনো ভ্যালিউ নেই। পেপারটা ক্যারি করছে 500 টাকা ওয়ার্থ অফ ভ্যালিউ, ঠিক আছে? দ্যাট ইজ ইয়োর কস্ট ইন টার্মস অফ কি বলা যায় মনিটারি ট্রানজাকশন। কিন্তু অপরচুনিটি কস্ট যখন আমরা পড়বো তখন আমরা ইন টার্মস অফ দ্য ভ্যালু অফ গুডস হিসেবে পড়বো, ঠিক আছে? ওটা ছিল ভ্যালু অফ মনিটারি ট্রানজাকশন, আর এটা হলো কি ভ্যালু অফ গুড, ঠিক আছে? সো অপরচুনিটি কস্ট কি ক্লিয়ার যারা এবার নতুন এসেছিলেন তাদের জন্য? দুজন ছিলেন নতুন। ইয়েস প্লিজ। আচ্ছা, দ্য থিং ইজ আপনারা এক্সামে প্রায় ভুল করেন। এই যে এই এক্সাম্পলটা দিলাম না আমি, আমি যদি আপনাদেরকে বলি যে আমাকে বলেন অপরচুনিটি কস্ট কি উইথ এক্সাম্পল, আপনারা বলেন যে একটা কিছু পেতে হলে আরেকটা জিনিস আমাকে লেট গো করতে হয়, সেটা হলো কি অপরচুনিটি কস্ট। এটাতে কিন্তু বোঝা গেল না যে আপনি কি বলছেন। সো ইউ হ্যাভ টু রাইট যে আমি যদি একটা জিনিস নেই আমার আরেকটা জিনিসকে লেট গো করতে হয়, ওই জিনিসটাকে লেট গো করার যে ভ্যালুটা, দ্যাট ইজ মাই অপরচুনিটি কস্ট টু হ্যাভ দিস থিং, টু মেক দিস চয়েস। এবং আপনাকে আমি যদি এটা এক্সাম্পল দিয়ে বোঝাতে বলি, বাট ইউ ডু ইজ যে বলেন যে আচ্ছা 1 আওয়ার ক্লাস আমি নিলাম, তো আমার অপরচুনিটি কস্ট হলো কি 1 আওয়ার স্লিপ। না, 1 আওয়ার স্লিপ ওয়াজ ইউর অ্যাকশন, ঠিক আছে? ওইটা আপনার ভ্যালিউ না। অ্যাকশন আর ভ্যালিউর ভিতর পার্থক্য আছে। প্রত্যেকটা অ্যাকশন এক একটা ভ্যালিউ জেনারেট করে, ঠিক আছে? ওই ভ্যালিউটা হলো কি আমার অপরচুনিটি কস্ট, ভ্যালিউ কস্ট, ঠিক আছে? এভাবে মনে রাখবেন। আচ্ছা, অপরচুনিটি কস্টের পরে আমরা সেকেন্ডলি যে জিনিসটাতে আসলাম সেটা হলো গিয়ে ছিল আমার প্রোডাকশন পসিবিলিটি কার্ভ, ঠিক আছে? তো অ্যাজ আই সেড যে আমাদের অপরচুনিটি কস্টের আইডিয়াটা থেকেই আসি, যে অপরচুনিটি কস্ট হলো গিয়ে আমরা সবকিছু একটা সময় চুজ করতে পারি না। সো উই হ্যাভ টু কি বলা যায় সিলেক্ট বিটুইন সাম অপশনস।
কিন্তু এখন সবসময় হয় কি আপনি একদম একটা আমি করবই আরেকটা আমি করব না এরকম সিলেক্টটা আমি করতে পারি না, এরকম সিলেকশন আমি মেক করতে পারি না। ওয়াই? বিকজ ধরেন আপনি জব করছেন, এখন আপনার তো একটা জায়গায় থাকতে হবে, তো ইউ ক্যান নট জাস্ট চুজ আচ্ছা ঠিক আছে আমি খালি বাসা ভাড়ায় দিব, আমি ট্রান্সপোর্টেশনে কোনো খরচ করব না। বা এটাও আপনি চুজ করতে পারেন যে আমি পুরো খরচ ট্রান্সপোর্টেশন অনলি একটা চুজ করবেন, আরেকটাকে পুরোপুরি লেট গো করবেন, রাইট? তো তখন আমাদের এই যে আমাদের মাল্টিপল চয়েসেস থাকে, এই চয়েসেস গুলোকে যেরকম আমরা লেট গো করতে পারি না, একটা দেশে যখন প্রোডাকশন হয় কোনো কিছুর, ওরাও এটা চুজ করতে পারে না যে আমি খালি একটা জিনিসই প্রোডাকশন করবো আরেকটা জিনিস একদমই করব না। এটা ক্লাসিক এক্সাম্পল হলো গানস অ্যান্ড বাটার। গান হলো গিয়ে আমার ধরেন রেভিনিউ জেনারেট করার, বাটার হলো গিয়ে আমার ফুড হিসেবে ধরা হয়, ঠিক আছে? তো বেসিক্যালি আমরা যদি বাংলাদেশের কনটেক্সটে বলি ধরেন গান অ্যান্ড রাইস, রাইট, বা গান অ্যান্ড হুইট। তো বাংলাদেশের কনটেক্সটে আমরা বলছি গান অ্যান্ড রাইস। তো আমার দেশের প্রতিরক্ষার জন্য বিদেশে কি বলা যায়, বা আমি আরএমজি আর ইয়ের কথা বলি ফর এক্সাম্পল, ধরেন আমরা এক্সাম্পল দিলাম এখানে আরএমজি অ্যান্ড ইয়ে, আরএমজি আর এখানে হলো কি আমার রাইস, ঠিক আছে? তো আমার দেশ চুজ করতে পারবে না যে আচ্ছা মানুষ যেহেতু এখানে অনেক পভার্টি লাইনের নিচে এবং মানুষের অনেক ক্ষুধা আছে, হাঙ্গার আমাদের দেশে একটা প্রবলেম, তো আই ক্যান নট জাস্ট প্রডিউস, শুধুমাত্র আমি দেশের সব রিসোর্সেস ইউজ করে সরকার বলবে যে না অন্য কিছু প্রোডাকশন করা যাবে না, খালি আমি রাইস প্রডিউস করব। দিস ইজ নট পসিবল ফর মেনি রিজনস। বিকজ ধরেন রাইস প্রোডাকশন করতে আমাদের উই নিড ফার্টিলাইজার্স, তাই না? ফার্টিলাইজার সব আমাদের দেশে উৎপন্ন হয় না, আমাদের বিদেশ থেকে আমদানি করে আনতে হয়। আমদানি করতে হলে তো আমি তার বাংলাদেশি টাকা দিলে ওরা আমাকে দিবে না ফার্টিলাইজার্স, তো আমার কি লাগবে? ফরেন কারেন্সিস লাগবে। এই ফরেন কারেন্সি আমি কোত্থেকে পাবো যদি আমি কোনো কিছু ভালো এক্সপোর্টই না করতে পারি? তো এর জন্য দে হ্যাভ টু মেক আ চয়েস বিটুইন আরএনজি অ্যান্ড রাইস, যে আমি কতটুকু আরএনজি প্রডিউস করব, কতটুকু রাইস প্রডিউস করব। তো এই জিনিসটাই আমরা দেখি প্রোডাকশন পসিবিলিটি কার্ভ দিয়ে। এটা বেসিকলি একটা 2 ডাইমেনশনাল গ্রাফ, ঠিক আছে? 2 ডাইমেনশনাল এই কারণে যে বেসিকলি দেখতে সুবিধা হয় আমাদের, এবং 2 ডাইমেনশনাল হবার কারণে আমরা সবসময় যখন প্রোডাকশন পসিবিলিটি কার্ভ বা পিপিসি পড়বো তখন আমরা শুধুমাত্র 2টা গুডসের কথা বলবো। যেমন এখানে ছিল আমার আরএমজি আর আমার রাইস, রাইট? তো এটার আরো কয়েকটা কন্ডিশনস আছে যে দেশে একমাত্র যখন আমরা পিপিসি দেখবো, এটা বেসিকলি যে কতটুকু প্রডিউস করা সম্ভব এই 2টা গুডসের কম্বিনেশনে, গিভেন দ্যাট গিভ মি আ মিনিট। ওকে, আই এম সরি, যেটা আমি বলছিলাম যে যখন আমরা পিপিসি পড়বো, পিপিসি ইজ বেসিক্যালি দেখায় যে একটা দেশে সবকিছু ইউজ করে 2টা গুড, মানে 2টা জিনিস বা 2টা সার্ভিসেস যেটাই হোক, 2টা গুডস অ্যান্ড সার্ভিসেস কতটুকু আমার প্রডিউস হতে পারে একটা দেশে, ঠিক আছে? তো আমরা যখন এটা পড়বো আমাদের কিছু অ্যাজাম্পশন করে নিতে হবে। ইকোনমিক্সে যখনই আমরা যাই পড়বো আমাদের কিছু অ্যাজাম্পশনস করে নিতে হয়। এটার ক্ষেত্রে হলো গিয়ে সিন্স ইটস আ 2 ডাইমেনশনাল গ্রাফ এবং আমরা 2 ডাইমেনশনাল গ্রাফটা অ্যাকচুয়ালি দেখতে পাই বা বুঝতে পারি, তো আমাদের একমাত্র দেশে উৎপন্ন হবে 2টা গুডস। এখানে যেরকম এক্সাম্পল আরএমজি অ্যান্ড রাইস, এবং আর কি কি ছিল কেউ কি বলতে পারবে আমি ছাড়া? অন্য কেউ এটা বোঝাতে পারবে যে কি কি আমার অ্যাজাম্পশন থাকে? কেউ একজন বলেন, সাহস করে বলেন। আমি ওই যে 2টা গুড খালি প্রডিউস করি আমরা। হ্যাঁ, আর কি থাকে বলেন? আমাদের 4টা ইয়ে ছিল। আমাদের যতগুলো রিসোর্সেস থাকবে সবগুলো আমরা এফিশিয়েন্টলি এন্ড এফেক্টিভলি ইউজ করব। জি। আরেকটা থাকবে হচ্ছে টেকনোলজি কনস্ট্যান্ট থাকবে আর রিসোর্সেস গুলো লিমিটেড। হ্যাঁ, টেকনোলজি কনস্ট্যান্ট থাকা মানে কি এটা একটু বলবেন সুন্দর করে? নতুন কোনো ইনোভেশন হবে না আর কি, আমাদের যে টেকনোলজি গুলো আছে ওগুলোই ইউজ করব। এক্স্যাক্টলি গুড। আপনার নাম কি? মিস সুমাইতা। সুমাইতা। আচ্ছা, তো
তো সুমাইতা আমাদেরকে বললেন যে 4টা অ্যাসাম্পশন থাকে, তাই না? যে আমরা 2টা গুডি প্রডিউস করছি, আমাদের টেকনোলজি কোনো ইনোভেশন হচ্ছে না, আমাদের রিসোর্সেস আমরা সব ইফেক্টিভলি ইউজ করছি, মানে এমন না যে কোনো কিছু আইডেলি বসে আছে, এবং আমাদের রিসোর্সেস লিমিটেড, মানে নতুন কোনো কিছু আসার সম্ভাবনা নেই, রাইট? ওই সব কিছু করে আমাদের এই একটা প্রোডাকশন পসিবিলিটি কার্ভ পাই, যে দেখায় যে এই সব গিভেন আমার প্রোডাকশন এখানে হতে পারে, আমার প্রোডাকশন এখানে হতে পারে, এখানে হতে পারে। এখন এই যে এই 2টা পয়েন্ট আছে না, এইটা আর এইটা, এই 2টা পয়েন্টের কাহিনী হলো গিয়ে যে উই ডোন্ট ওয়ান্ট এখানে হোক। কেউ কি আমাকে বলতে পারবে এই 2টা পয়েন্টের মানে কি? যদি আমি এই এটা ধরি, এই 1 নাম্বার পয়েন্টটা ধরে, এটা 2 নাম্বার পয়েন্ট ধরে, এই 1 আর 2 পয়েন্টের প্রবলেম কি? why don't we want যে আমাদের এখানে প্রোডাকশন হোক? মিস পয়েন্ট 1 এন্ড পয়েন্ট 2 এর ক্ষেত্রে কনসিডারেশন গুলো হচ্ছে যে শুধুমাত্র যে কোনো একটা প্রোডাক্টকে আমরা প্রডিউস করব। যে ফর এক্সাম্পল পয়েন্ট 1 এর ক্ষেত্রে শুধুমাত্র আরএমজি তে ফোকাস থাকবে, সেক্ষেত্রে কোনো রাইস প্রোডাকশন হবে না। আর পয়েন্ট 2 এর ক্ষেত্রে দ্য ভাইস ভার্সা কেস আর কি। আর যেহেতু দুইটা এক্স্যাক্টলি। প্রোডাক্ট আমাদেরকে প্রডিউস করা লাগবে এফিশিয়েন্টলি, সো এই দুইটা কেস আসলে এফেক্টিভ কোনো মেজার্স না। আচ্ছা, আপনার নাম কি? মিস মাশরুক। মাশরুক। ইয়েস মিস। আচ্ছা আচ্ছা, তো মাশরুক আমাদেরকে বললো যে আমরা এই 2টা পয়েন্টে প্রোডাকশন করতে চাই না। আপনারা সবাই জানেন যে এই যে একটা 2 ডাইমেনশনাল গ্রাফে এই যে এখানে যতগুলো পয়েন্ট আমার আছে, এখানে এখানে যতগুলো পয়েন্ট আমার আছে, এগুলো ইজ বেসিকলি এই 2টা প্রোডাক্টের কম্বিনেশন, বা এই 2টা এক্স ওয়াই এর কম্বিনেশন, তাই না? সো এই যে ছোট ছোট অনেকগুলো কম্বিনেশন মিলেই কিন্তু আমাদের এটা হয়েছে। তো আমরা এখানে যে কোনোটা চুজ করতে পারি, এবং এটার উপরে আমাদের প্রোডাকশন করা পসিবল, বিকজ আমরা সব রিসোর্সেস গুলো ইউজ করছি, রাইট? এইটার উপরে যে কোনো পয়েন্টকে আমরা বলি এফিশিয়েন্ট পয়েন্ট, বিকজ আমরা সবকিছু সুন্দর মতো ইউজ করছি। আর এটাকে বলা যায় অ্যাটেইনেবল, বিকজ আমরা যদি অ্যাকচুয়ালি সবকিছু ঠিকমতো ইউজ করি, আমাদের জন্য এটা অ্যাচিভ করা কোনো সমস্যা না, তাই না? সো দিস পয়েন্ট, এই গ্রাফটার উপরে যে কোনো পয়েন্টে, যে অরেঞ্জ লাইন, এটার উপরে যে কোনো পয়েন্টই হলো কি আমার এফিশিয়েন্ট পয়েন্ট এবং অ্যাটেইনেবল পয়েন্ট। এখন এইখানে একটা পয়েন্টের কথা চিন্তা করেন, হতে পারে না যে এটা আমার পয়েন্ট এ, এটা আমার পয়েন্ট বি, আর ধরেন এটা আমার পয়েন্ট সি। তো এই পয়েন্ট বিটা, এটাকে আমরা পেতে পারি অ্যাকচুয়ালি যদি আমরা চেষ্টা করি। এই পয়েন্ট বিটা কি পাওয়া পসিবল আমাদের জন্য? ইয়েস মিস, বাট এটা লেস এফিশিয়েন্ট হবে। ইয়া এক্স্যাক্টলি, আমরা এটা পেতে পারি যদি আমরা, হ্যাঁ ঠিক আছে, আমাদের ধরেন যে লেবার সবাইকে আমি কাজ দিব না, ঠিক আছে, বা ধরেন সব ল্যান্ড ইফেক্টিভলি ইউজ হচ্ছে না, ধরেন ক্যাপিটাল ফ্লাইট, রাইট? আমাদের দেশ থেকে বিদেশে টাকা পাচার করে দেওয়া হচ্ছে, তা আমাদের দেশ টাকা আমাদের কাজে লাগছে না, তা আমাদের কি সবকিছু ইফেক্টিভলি ইউজ করা হয়নি। তখন এই জিনিসটা হবে হলো কি আমাদের এই পয়েন্টটা, যে আমাদের সবকিছু ইফেক্টিভলি ইউজ করা হচ্ছে না। এখন ধরেন আমি আরেকটা পয়েন্টে গেলাম, সি পয়েন্টটা, এটা কি আমাদের পক্ষে অ্যাচিভ করা পসিবল? No, ma'am. এটা অ্যাচিভ করা পসিবল না, কারণ আমরা আমাদের সব যা আছে সব কিছু ঠিক মতো ইউজ করে এই পর্যন্ত পৌঁছাতে পারি, এর বাইরে যেতে পারি না। সো দিস ইজ মাই আনঅ্যাটেইনেবল পয়েন্ট, রাইট? আচ্ছা, এরপরে আমরা বলেছিলাম যে আমরা ধীরে ধীরে এক একটা অ্যাসাম্পশনস করব, কি বলে এটাকে, রিল্যাক্স করব। রিল্যাক্স করলে কি হয়? ধরেন আমি সবার প্রথমে আনলাম যে ইনোভেশন, কোনো টেকনোলজিক্যাল ইনোভেশন হলো, ধরেন অটোমেশন, রাইট? আগে যেরকম এক একজন মানুষ এরকম করে হ্যান্ড কাট করতো ইয়েকে, বিভিন্ন স্টাইল কাটিং হবে, এখন সেটা আর মানুষজন হাতে কাটবে না, ঠিক আছে? তো আমার কি হবে বলেন তো, যদি আমার আরএনজিতে আগে ম্যানুয়াল লেবার ইউজ করা হতো আর এখন সব অটোমেটেড হয়ে যাবে, তখন আরএনজি কি হবে? প্রোডাকশন বাড়বে, কার্ভটা রাইটে শিফট হবে। প্রোডাকশন বাড়বে, রাইট? নট কার্ভ রাইটে শিফট হয়, এটা একটু আউটওয়ার্ড শিফট হয়, ঠিক আছে? হ্যাঁ, আউটওয়ার্ড। আমার ছিল ধরেন
ইয়ের ক্ষেত্রে এখানে ছিল, তাই না? এটা ছিল আমার ইনিশিয়াল কার্ভ। এখন ধরেন আরএনজি তো অটোমেশন আসার ফলে আমার রাইস প্রোডাকশনে কি কোনো চেঞ্জ আসবে? নো No, ম্যাম। ma'am. আসবে না, রাইট? তো আমার এটা এখানেই থাকবে, কিন্তু আস্তে 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 আমার এইটা বেড়ে যাবে, রাইট? তো আমার এই যে যদি আমার টেকনোলজিক্যাল ইনোভেশন আসে, দেখা গেল আমার একটা একটু বেড়ে গেল। আবার ধরেন আমি যদি গ্রিন রেভলিউশনের কথা বলি, যে আগে এরকম কৃষকদের খুব কষ্ট করে জমি সেচ দেয়া লাগতো, এরপরে ডিউব টিউবওয়েল চলে আসলো, ঢেকি কল চলে আসলো একদম ইনিশিয়াল স্টেজে আমাদের, তখন কি হবে? আরএনজি ইন্ডাস্ট্রিতে কোনো চেঞ্জেস আসবে? No, ma'am. তখন কি আসবে? একমাত্র Rice production. রাইস প্রোডাকশনের ক্ষেত্রে, রাইট? যে আমার তখন এটা এরকম হয়ে যাবে, আরএনজি সেমই থাকবে, তখন রাইস এরকম চেঞ্জ চলে আসবে, শুধু রাইস। তো এই যে জাস্ট একটা জিনিসের চেঞ্জ হওয়ার ফলে যেই আমার চেঞ্জেস গুলো আসে গ্রাফে, সেটাকে আমরা বলি স্কিউড শিফট। শুধুমাত্র একটা দিকে স্কিউড হয়েছে, ঠিক আছে? একটা দিকে চেঞ্জ হয়েছে, দুইটা দিকে হয়নি, এটাকে আমরা বলি স্কিউড শিফট। এটা আপনারা যখন পড়বেন তখন দেখবেন যে কোনো একটা দিকে যদি চেঞ্জ আসে তখন এরকম কি বলা যায় স্কিউড শিফট। আর যদি কোনো কারণে দুই আসে, যেমন ধরেন এখন ধরেন আমি যদি ইয়েতে চলে যাই, স্বাধীনতা যুদ্ধের সময় চলে যাই বাংলাদেশে, তখন কি হবে? অ্যাকচুয়ালি সব ফ্যাক্টরি, সব প্রোডাকশন, সবকিছুই আমার কমে যাওয়ার কথা না? সবকিছু তো বন্ধ। মানুষ খেতে কিভাবে যাবে? খেতে তো তখন এরকম মাইনফিল্ড বানিয়ে দিল তারা, তাই না? পরিখা খনন করলো এখানে। তো এখানে কি যাওয়া পসিবল না? রাইস প্রোডাকশন আমার কমে যাবে। আবার যেমন ধরেন ফ্যাক্টরি ট্যাক্টরিগুলো তো সবই বন্ধ, কারণ মানুষ রাস্তায় বের হচ্ছে না, কারফিউ দেয়া, তাই না? তো আমার কি হবে বলেন তো? এই পুরা গ্রাফটা কি করবে? ইনওয়ার্ড শিফট হবে। ইনওয়ার্ডে শিফট করবে, তাই না? এটা আগে এখানে ছিল, আস্তে করে আমার এখানে চলে আসবে, এটা একটা ইনওয়ার্ড শিফট হলো। তো এরকমও কিছু ফ্যাক্টরস থাকতে পারে যেটার কারণে একদম টোটালি জিনিসটা আমার ভিতরের দিকে শিফট করবে, ঠিক আছে? এটা ওয়ার হতে পারে, এটা কোনো ন্যাচারাল ডিজাস্টার হতে পারে, বহুত কিছু হতে পারে, তাই না? আবার যেমন ধরেন কোনো কারণে যদি প্রোডাকশন বাড়ে, যেমন ধরেন বাংলাদেশে সব ধরেন কি বলে এটাকে, আন্ডারগ্রাড তো না, ধরেন হাই স্কুল, প্রাইমারি স্কুল, এই সব সময় থেকে বাচ্চাদেরকে কারিগরি শিক্ষা দেয়া হলো, প্রত্যেকটা ক্লাসে এক একটা করা হলো। একটা ক্লাসে যেমন ধরেন নট আমাদের যেরকম আইসিটি বসে বসে খাতায় কোড লেখানো হয় ওই রকম না, প্র্যাকটিক্যাল অ্যাকচুয়ালি শিক্ষাগুলো দেয়া হয়, যে কিভাবে একটা আরএনজি ফ্যাক্টরি কাজ করে, কিভাবে আমার এই জিনিসগুলোকে এফিশিয়েন্টলি কাজগুলো করা যায়, কিভাবে অটোমেটেড জিনিসপত্রগুলো ইউজ হচ্ছে, বা কিভাবে অ্যাকচুয়ালি আরএমজিতে যে অটোমেশন আসলো সেগুলো কিভাবে লোকালি প্রডিউস করা যায়, ওই ব্যাপারগুলো আসে। বা ধরেন কিভাবে কৃষিকাজ অ্যাকচুয়ালি এফেক্টিভলি ইউজ হতে পারে, যেমন ধরেন আমাদের দেশে বন্যা বা খরার সময় কিভাবে আমরা এরকম ফ্লোটিং ইয়েগুলো বানাতে পারি, সরি বন্যার সময় কিভাবে আমরা ফ্লোটিং যে কৃষি জমিগুলো এগুলো বানাতে পারি, এই ব্যাপারগুলো যদি আসে, সবাই একদম ছোটবেলা থেকে একদম হাতে মানে এই কারিগরি শিক্ষাগুলো দেয়া হয়, তখন কি হবে? একটা খুবই প্রোডাক্টিভ জাতি আমরা প্রডিউস করতে পারবো। তো 10 বছর পরে কি হবে? বেসিক্যালি আরএমজি বলেন, রাইস বলেন, ফিশ প্রোডাকশন বলেন, হর্টিকালচার বলেন, এনিথিং, আমাদের প্রোডাকশন ওভারঅল পুরা দেশে বেড়ে যাবে। তখন আমার দেখি একটা কোনো কিছু চেঞ্জ হয়েছে, তাহলে আমার স্কিউড শিফট ক্ষেত্রে কোনো কিছু চেঞ্জ হয়েছে, তখন আমার স্কিউড শিফট হবে। কিন্তু আমি যদি দেখি দুইটার প্রোডাকশনেই ইম্প্যাক্ট করে এরকম কিছু চেঞ্জেস আসছে, তাহলে আমার টোটাল গ্রাফটাই ইনওয়ার্ড বা আউটওয়ার্ড শিফট করবে। ক্লিয়ার সবার জন্য? জি ম্যাম। আচ্ছা, যদি ক্লিয়ার থাকে আমরা একটু ছোট একটা প্র্যাকটিস করি। সবাই পারবেন না? পারবেন তো? সবাই খাতা কলম নিয়ে রেডি হন। আমি বলবো আপনারা লিখবেন, ঠিক আছে? আমার কাছে এটা লেখা নেই,
এটার কারণে আমি শো করতে পারছি না, আমি বলবো আপনারা নিজেরা তুলে নেবেন। সবাই রেডি? দুই মিনিট টাইম দিচ্ছি, আপনারা সবাই আপনাদের যে কি বলে এটাকে খাতা কলম নিয়ে তৈরি হন। আচ্ছা আমি বলি, আপনারা লিখেন, ঠিক আছে? দেন আই উইল আস্ক আপনাদেরকে অ্যান্সার গুলো। আচ্ছা, ইমাজিন ইউ আর আ প্ল্যানার ইন আ রুরাল রিজিয়ন অফ আ কান্ট্রি। আপনি একটা দেশের যে কোনো একটা ধরেন রুরাল এরিয়াতে একজন প্ল্যানার হিসেবে কাজ করতেছেন, অ্যাডমিনিস্ট্রেটিভ প্ল্যানার বা কৃষি জাতীয় প্ল্যানার এই হিসেবে কাজ করছেন আপনি, ঠিক আছে? সো ইমাজিন ইউ আর আ প্ল্যানার ইন আ রুরাল রিজিয়ন অফ আ কান্ট্রি। নেক্সট হলো গিয়ে that particular rural region produces only tea and mangoes. That particular rural region produces only tea and mangoes. Given that resources are limited, fully and effectively used, technology is constant, ম্যাম আরেকবার একটু বলা যাবে সেকেন্ড লাইনটা? আচ্ছা সেকেন্ড লাইনটা ছিল that particular rural region produces only tea and mangoes. বেসিক্যালি ওই জায়গাটা শুধুমাত্র চা আর আম উৎপন্ন হয়, ঠিক আছে? থার্ড লাইন হলো গিয়ে given that resources are limited, fully and effectively used, and technology is constant. যেটা আমাদের বেসিক্যালি অ্যাসাম্পশন ছিল যে রিসোর্সেস আর লিমিটেড, fully and effectively used, and technology is constant. So question number 1, draw a PPC graph. পারবেন না সবাই এটা? জি ম্যাম। অলরাইট, সেকেন্ড হলো গিয়ে identify the attainable, unattainable and inefficient points. বেসিক্যালি অ্যাটেনেবল, আনঅ্যাটেনেবল, এফিশিয়েন্ট আর ইনএফিশিয়েন্ট পয়েন্টস গুলো আপনারা গ্রাফটাতে ফিগার আউট করবেন যে কোথায় কোনটা হবে, ঠিক আছে? আচ্ছা, থার্ড নাম্বার কোয়েশ্চেন হলো গিয়ে ধরেন সায়েন্টিস্টরা আবিষ্কার করলো এমন এক টাইপ ম্যাঙ্গো যেটা সারা বছর জুড়ে গ্রো করা যায়। So third number question is suppose the scientists discover a certain type of mangoes that can be grown all year round. বোঝা গেছে?
Third question holo ki the scientists discovered a certain type of mangoes that can be grown all year round. How this will affect the PPC? Clear? জি ম্যাম। আচ্ছা, এখন এটা আপনারা নিজেরা সলভ করেন, দেন আই উইল আস্ক আ র্যান্ডম পারসন এটার অ্যান্সার গুলো, ঠিক আছে? বেসিক্যালি 2 নাম্বারটা একবার বলবেন? 3 নাম্বারটা হলো গিয়ে যে সরি 2 identify the attainable, unattainable, efficient and inefficient points. আমি আপনাদেরকে 2 মিনিট সময় দিচ্ছি, আপনারা সলভ করেন, দেন আই উইল আস্ক, ঠিক আছে? ডান সবার? এটা একটু সময় লাগবে। ডান? আচ্ছা, ঠিক আছে। আমি একটু দেখি কাকে আমি জিজ্ঞেস করব। নাবিল সারওয়ার মির্জা আছেন? আচ্ছা, বলতে পারবেন কোশ্চেন করলে এটা রিলেটেড? নাবিল সারওয়ার? আমি ড্রাফট ড্র করব? না, আমি আপনাকে কোয়েশ্চেন করি, সেভাবে অ্যান্সার দেন আপনি, ঠিক আছে? আমি সেকেন্ড নাম্বার কোয়েশ্চেনটা, মানে ফার্স্টটা তো অবভিয়াসলি ইউ ক্যান নট শো আমাকে এখন। সেকেন্ড নাম্বার কোয়েশ্চেনটা আমি বলেছিলাম যে অ্যাটেইনেবল পয়েন্টস, আনঅ্যাটেইনেবল পয়েন্টস, এফিশিয়েন্ট পয়েন্টস, ইনএফিশিয়েন্ট পয়েন্টস এগুলো কোথায় হবে বলেন তো? আমি যদি বলি যে এই গ্রাফটার ভিতরে আনঅ্যাটেইনেবল পয়েন্টটা কোন জায়গাতে হবে? সেটা এক্স পয়েন্টে এই গ্রাফের, মানে এই যে এখানে যে দেখানো হচ্ছে সেই গ্রাফের এক্স পয়েন্টে, রাইট? জি। আচ্ছা, আর যদি আমি বলি কি বলে এটাকে, আচ্ছা আপনাকে না, আমি আরেকজনকে জিজ্ঞেস করি, কাকে জিজ্ঞেস করা যায়? সিরাজুম মনিরা আছেন? ইয়েস ম্যাম আছে। আচ্ছা, আপনাকে যদি আমি বলি এখানে আমার ইনএফিশিয়েন্ট পয়েন্ট কোনটা, সেটা কি হবে? এই গ্রাফে দেখিয়ে বলেন। এই হবে, রাইট? অলরাইট। আচ্ছা, তাহলে সবাই এগ্রি করছেন তো, তাই না? ওনাদের সাথে কেউ কি পারেন নাই বুঝছেন এরকম আছেন? যদি না থাকে আমরা থার্ড নাম্বার কোয়েশ্চেনটাতে যাই, যে যদি আমার একটা সার্টেন টাইপ অফ ম্যাঙ্গো আবিষ্কার হয় যেটা এরকম যে শুধুমাত্র সামারে না পুরো বছর জুড়ে আমি আম উৎপাদন করতে পারবো, সেটার ইম্প্যাক্টটা কি হবে বলেন তো? ম্যাম ম্যাঙ্গোটা কি এক্স এক্সিসে রেখেছেন না ওয়াই এক্সিসে রেখেছেন? এনি আপনার ইচ্ছা, আপনি জাস্ট বলেন যে ম্যাঙ্গোর ক্ষেত্রে কি হবে। আচ্ছা ম্যাম, যদি এক্স এক্সিসে ম্যাম রাখি আউটওয়ার্ড তাহলে হচ্ছে কার্ভটা ওইদিকে শিফট হবে আর কি। একটা নাম বলেছিলেন, নামটা আমি আসলে ক্যাচ করতে পারিনি। জি ম্যাম, স্কিউড শেপ। আচ্ছা, ঠিক আছে সিরাজুম মনিরা, বলেন। আচ্ছা, এখন আমাকে যে কোনো একজন বলেন যে যদি কোন অবস্থাতে আমার অ্যাকচুয়ালি পুরা কার্ভটা আউটওয়ার্ড শিফট হতে পারে,
কোনো একটা জাস্ট র্যান্ডম কোনো একটা আপনার সিনারিওর মাথায় কি আসছে যে পুরা কার্ভটা আমার আউটওয়ার্ড শিফট হবে এই ম্যাঙ্গো আর টি এর ক্ষেত্রে, প্রোডাকশনের ক্ষেত্রে? মিস একটা কমন এক্সাম্পল হতে পারে হচ্ছে গভর্নমেন্ট যদি সাবসিডি দিয়ে স্টার্ট করে ফার্টিলাইজারের ক্ষেত্রে, সেক্ষেত্রে দুই টাইপের ফার্মার্সই হচ্ছে বেনিফিটেড হবে, তো সেক্ষেত্রে প্রোডাকশনটা বেড়ে যাবে। এক্স্যাক্টলি, দিস ইজ আ গুড ওয়ান মাশরুক। আচ্ছা, আর আরেকজন বলেন তো যে দুইটাই ইনওয়ার্ড শিফট কখন হতে পারে? ম্যাম ইনফ্লেশনের সময়। নট এক্স্যাক্টলি, এটা সবসময় হয় না ইনফ্লেশনের সময়, এটা মানে ন্যাচারাল ডিজাস্টার হলে হ্যাঁ এটা হতে পারে যে ন্যাচারাল ডিজাস্টার হলে দুইটা হয়ে যায়। ফিজা, ইনফ্লেশনেরটা আমি আপনাদেরকে ইনফ্লেশনের সময় বুঝায় বলবো যে ইনফ্লেশনের সময় অ্যাকচুয়ালি হয়টা কি, ঠিক আছে? বাট এটা হবে না যে ইনফ্লেশনের সময় প্রডিউসাররা প্রোডাকশন কমাবে না ইনফ্লেশনের সময়, এটা হয় না। আচ্ছা যাই হোক, তো ম্যাম লেবারদের ওয়েজেস ডিক্রিজ হলে কি ইনওয়ার্ড শিফট হবে? না, আউটওয়ার্ড শিফট হবে। কারণ দেখেন প্রডিউসারদের পার্সপেক্টিভ থেকে দেখেন যে আপনি একজন লোক, মানে আপনি একজন প্রডিউসার যার হলো গিয়ে এই টি এর ব্যবসাও আছে, ম্যাঙ্গোর ব্যবসাও আছে, হ্যাঁ? ধরেন এখন লেবারদের কমে গেল, ওয়েজেস কমে গেল, রাইট? তা এখন আপনার কি হচ্ছে, আপনি কম খরচে উৎপাদন করতে পারছেন না। তো আপনার যদি আপনি মূলধন সেমই রাখেন তারপরেও তো আপনার খরচ কমে যাওয়ার কারণে আপনার কি হবে, প্রোডাকশন ও ইয়েস ম্যাম। বেড়ে যাবে, তাই না? তাহলে দুই ক্ষেত্রেই এটা টোটাল আউটওয়ার্ড শিফট করবে, ঠিক আছে? তো প্রডিউসাররা সবসময় চেষ্টা করে যে তাদের প্রোডাকশনটাকে এন্ড প্রফিটটাকে ম্যাক্সিমাইজ করতে বাই অন্য সবকিছু দাম কমায় দিতে। যেমন ধরেন একটু কি বলা যায়, চিপ কাঁচামাল ইউজ করবে, লেবারদেরকে তাদের এক্সট্রা আওয়ারের টাকা দিবে না। তো এইভাবে করে তারা নিজেদের প্রফিটকে ম্যাক্সিমাইজ করার ট্রাই করে, ঠিক আছে? আচ্ছা, এখন আমরা একটু রিয়েল ওয়ার্ল্ডে ফিরে আসি। এতক্ষণ তো আমরা ইকোনমিক থিওরি পড়লাম, তাই না, যে প্রোডাকশন পসিবিলিটি কি, অনেক কিছু পড়ে ফেললাম। তো এখন একটু আমাকে আপনারা বলেন, আপনারা কে কি পড়লেন, আমিও একটু জানি আপনাদের থেকে, যে আমাদের এই যে ইলেকশন হচ্ছে 12 তারিখে ভোট দিবেন না আপনারা সবাই? আপনারা সবাই তো ভোট দেওয়ার তাই না? ইয়েস ম্যাম। সবাই দিবেন ভোট? সবাই চলে জি, গেছে ma'am। নিজেদের জায়গায় যেখান থেকে দিতে পারবেন? ঢাকা 9 আসনের ম্যাম, দিতে তো হবেই। ও 9 আসনের আপনি? জি জি ম্যাম। 9 জানি কারা কারা দাঁড়ান? তাসনিম জারা আর মিজানুর রহমান। এটা নিয়ে নাকি সবাই অনেক কনফিউজ যে কে কোনটাতে দিবে, কে কাকে দিবে। দুইজনেই নাকি অনেক ভালো। এখন জি ম্যাম, এখন হচ্ছে বিএনপি বা হচ্ছে কোনো পলিটিক্যাল যদি বায়াসনেস কারো না থাকে তাহলে তো ফুটবলই জিতে যাওয়া উচিত। এখন দেখা যাক আর কি। ওইটাই। কি জানি মনে করলাম, আমার এদিকে হলো গিয়ে ঢাকা 8। আপনিও তো ম্যাম আমিও ঢাকা 8। হ্যাঁ, আমিও ঢাকা 8 ম্যাম। কাকে দিবেন? নাসির। তাই? ওকে তো জি ম্যাম। সবাই অনেক করতেছে, যাই হোক। আচ্ছা, মানে কিছু কিছু জায়গায় এরকম ক্যান্ডিডেট আছে যে কাকে রেখে কাকে দিব, আর কিছু কিছু জায়গায় ক্যান্ডিডেট এরকম যে কাকে দিব ভাই, কাকে দিব না। কি জানি। আচ্ছা ঠিক আছে, এখন তো আমরা বুঝলাম, আমরা তো অনেক নির্বাচনী প্রচারণা দেখি, তাই না? আমরা বলতেছি আমরা এটা করব সেটা করব। যেমন ধরেন আই থিঙ্ক তালহা ছিলেন কি যে কি জানি, আমি নাসিরউদ্দিনকে দিব, পাটোয়ারিকে দিব, বিকজ উনি হলেন কি সব চাঁদাবাজ, আমাদের এদিকে সব কমায় ফেলবে। অনেকে তো অনেক কিছু বলে, তাই না? কিন্তু কাহিনী হচ্ছে হাউ দেয়ার গোয়িং টু ডু ইট। ওই ব্লু প্রিন্টটা তারা কি দিল? যেমন ধরেন আমাদের দেশে আমি বলেছিলাম অনেক বড় প্রবলেম হলো কি আনএমপ্লয়মেন্ট, রাইট? আনএমপ্লয়মেন্ট ইজ আ হিউজ প্রবলেম আমাদের দেশের জন্য বর্তমানে। ইনফ্যাক্ট এটা সব থেকে বেশি, বিশেষ করে লাস্ট রেজিম চলে যাওয়ার পরে ফিমেল আনএমপ্লয়মেন্ট অনেক বেড়ে গেছে, অনেক মানে অনেক। তো ওই ক্ষেত্রে আপনাদের কি যে ধরেন, আচ্ছা ঠিক আছে ধরেন আমি যদি আপনাদেরকে বললাম যে বিএনপি বলেন, আওয়ামী লীগ তো নাই, এনসিপি বলেন, এরা কারা কি দিল, এজেন্ডা দিল, বা জামাত ইসলাম বলেন, এরা কারা কি
এজেন্ডা দিল যে আমি আনএমপ্লয়মেন্টের জন্য কি করব? কেউ কি বলেছে? সবাই কিন্তু বলছে যে আমি আনএমপ্লয়মেন্ট কমায় ফেলবো, সব তরুণরা চাকরি পাবে, সব গ্রাজুয়েটরা চাকরি পাবে। এটা কিন্তু সবাই বলছে। বাট কেউ কি বলেছে যে কিভাবে করব আমি? ম্যাম অ্যাডে তো অনেক কথাবার্তা বলে যে অ্যাডে যখন প্রচারণা চালায় এখন কতটুকু সত্যি সেটা তো আর জানি না। যেমন হচ্ছে একটা বলছে যে এন্টারপ্রেনিয়রশিপ যারা আর কি বা হচ্ছে স্টার্টআপ যাদের আছে, বিএনপি একটা হচ্ছে গিয়ে রিসেন্ট একটা অ্যাড বের করছে যে ওদের সম্ভবত প্রিসিড বা ফান্ডিং টাইপের কিছু একটা দিবে আর কি ওদের ইয়া থেকে, রেভিনিউ থেকে। এখন এটা কিভাবে কি করবে এত বলতে পারতেছি না। আচ্ছা। তারপর হচ্ছে ফ্যামিলি কার্ডের কি জানি একটা ব্যাপার-স্যাপার দেখবে। এটা মোটামুটি সবাই পাবে। তাতে আনএমপ্লয়েড হলেও যদি যাদের ফ্যামিলি আছে তারা সবাই ফ্যামিলি কার্ডটা পাবে। কাহিনী এখানে আরেকটা সমস্যা আছে। আমি আপনাদেরকে একটু চিন্তার খোরাক দেই আরকি। আমাদের দেশে আনএমপ্লয়মেন্টও যেরকম একটা বড় সমস্যা, আমাদের দেশে আরেকটা সমস্যা কি বলেন তো? জনসংখ্যা? এটা ঘনসংখ্যা? এটা তো কি বলবো, এটা ইজ আ পার্ট অ্যান্ড পার্সেল আমাদের জীবনের জন্য। শিক্ষার হার কম। আমাদের দেশে শিক্ষার হার কম না, সুশিক্ষার হার কম। আমাদের দেশে শিক্ষার হার কিন্তু অনেক। সত্যি কথা। ইন্টার পাস, ম্যাট্রিক পাস আপনি দেখবেন ইউনিভার্সিটিতে ভরে গেছে এবং গ্র্যাজুয়েটসেও ভরে গেছে। গ্র্যাজুয়েটস আনএমপ্লয়মেন্ট অনেক বেশি। আচ্ছা, আমি আরেকবার ট্রাই করেন, আরেকজন বলেন দেখি পারেন কিনা। অনেক বড় একটা সমস্যা এটা, সবার ঘরে ঘরে সমস্যা এটা। ইনফ্লেশন, জিনিসপত্রের দাম বেড়ে গেছে। এটা অনেক বড় একটা সমস্যা কিন্তু আমাদের দেশে। গত রিজিমের পতনের অন্যতম কারণ হলো ইনফ্লেশন। যে আমরা কি বলে এটাকে, রোজার সময় বেগুনি বানায় খেতে পারছি না, মরিচ কিনতে পারতেছি না, আমরা আলু ভর্তা খেতে পারছি না। এগুলো কিন্তু অনেক বড় একটা সমস্যা সাধারণ মানুষের জন্য। আপনি চিন্তা করেন একজন গরিব কৃষক, তারা ঈদের সময়, রোজার সময় একটু আরাম করে জিনিসপত্র কিনে খেতে পারছে না। এরকম গত বছর কি তার আগের বছর অনেক এরকম এনজিও বলেন বিভিন্ন ইয়েতে ডকুমেন্টারিতে উঠে এসেছিল যে মানুষজন খালি মুড়ি পানি দিয়ে ভিজায় তারা ইফতার ভাঙছে। সো দিস ওয়াজ এ ভেরি ব্যাড সিনারিও, একটা গভর্নমেন্টের একটা ফেইলিয়ার এটা, ঠিক আছে? তো মজার ব্যাপার হচ্ছে ইকোনমিক্স এর ক্ষেত্রে যখন আপনারা পড়বেন, সমস্যা হলো গিয়ে কি আনএমপ্লয়মেন্ট ইনফ্লেশন একসাথে আপনারা কন্ট্রোল করতে পারবেন না, ঠিক আছে? এটা যে কোনো এক হবে, যেটা একটা জেনারেল করা থাকে ওয়ার্স করে আনএমপ্লয়মেন্টকে খুবই বাজে অবস্থায় নিয়ে যাওয়া হয় টু কন্ট্রোল ইনফ্লেশন। এই যে বিভিন্ন ইয়েগুলো যে বলছে, পলিটিক্যাল পার্টিগুলো যে বলছে আমি এই ভাতা দিব, সেই ভাতা দিব, আমি এই অনুদান দিব, আমি সাবসিডি দিব, আমি মহিলাদেরকে বাসায় বসায় টাকা দিব, ওদের কাজ করতে হবে না, আরো কত কিছু, তাই না? সমস্যা হচ্ছে এই যে গভর্নমেন্ট খরচ করবে, তাই না? খরচ করা মানে কি? ইকোনমিতে টাকা অনেক বেড়ে যাওয়া না? খরচের পরিমাণ বাড়া মানেই তো টাকার পরিমাণ বাড়া। এটা কি সবাই বুঝতে পারছেন? Yes, ma'am. ইফ গভর্নমেন্ট স্টার্ট স্পেন্ডিং মানি, তো মার্কেটে অনেক টাকা চলে আসবে, আমাদের ইকোনমিতে অনেক টাকা চলে আসবে। সো দিস ইজ আ প্রবলেম। কারণ যখন অনেক টাকা চলে আসে, একটা খুব উদাহরণ দিই, আপনি আপনার কোনো একটা ফ্রেন্ডের জন্য যখন অনেক কিছু করবেন, তার যে কোনো সমস্যায় আপনি হলেন গিয়ে তার পাশে দাঁড়ায় থাকবেন, সে রাত 2টার সময় ফোন দিয়ে আপনাকে করলেও আপনি তার জন্য কাজ করতে ছুটে যাবেন। যখন আপনি কোনো একটা ফ্রেন্ডের জন্য অনেক বেশি করবেন, দেখবেন ওই ফ্রেন্ডটার লাইফে আপনার ভ্যালু আস্তে আস্তে কমে গেছে, ঠিক আছে? দিস ইজ এ রিয়েল লাইফ এক্সাম্পল একদম, যে এরকম প্রায় দেখবেন যে এরকম হয়। বেসিকলি কোনো একটা জিনিস যখন অনেক বেশি অ্যাভেলেবল থাকে, আপনি কারোর জন্য বা কোনো একটা কিছুর জন্য যদি অনেক বেশি অ্যাভেলেবল থাকেন, তাহলে সেই জিনিসটার ভ্যালু কমে যায়। এই সেম জিনিসটা হয় টাকার সাথে। যখন ইকোনমিতে অনেক বেশি টাকা থাকে, তখন টাকার ভ্যালু কমে যায়। হ্যাঁ, টাকা তো ইকোনমিতে অনেক আছে, এটার আর কি দাম, এটা টাকা হলো গিয়ে তেজপাতা, ঠিক আছে? এই জিনিস হয়েছে। এই জিনিসটা ইজ বেসিক্যালি ইনফ্লেশন, যে টাকার ভ্যালু কমে যাওয়া। স্ফীতি অর্থ বেড়ে যাওয়া, ঠিক আছে? টাকা অনেক বেড়ে যাওয়া মানে টাকার ভ্যালু কমে যাওয়া। এখন যদি আমাকে তাহলে ইনফ্লেশন কন্ট্রোল করতে হয়, আমার কি করতে হবে বলেন তো? টাকার ভ্যালুটাকে যদি আবার আগের মতো, মানে টাকার ভ্যালু কমে যাওয়া মানে কি? যে
আগে আমি যে জিনিস কিনতাম 100 টাকা দিয়ে, সিন্স টাকার ভ্যালু এখন কম কিন্তু জিনিসের ভ্যালু সেমই আছে, আমার কি একটু বেশি টাকা দিতে হবে। দিস ইজ বেসিকলি ইনফ্লেশন, যে ইকোনমিতে অনেক টাকা হয়ে গেছে এবং এত টাকা হওয়ার জন্য টাকার ভ্যালু কমে গেছে, এই কারণে সেম জিনিস কিনতে আমার এক্সট্রা টাকা দিতে হচ্ছে। এটা ক্লিয়ার সবার কাছে? জি জি ম্যাম। ম্যাম। তো এখন যদি আমাকে ইনফ্লেশন কন্ট্রোল করতে হয় তাহলে আমাকে কি করতে হবে? মিস তাহলে আমাদেরকে টাকার অ্যাভেইলেবিলিটি কমাতে হবে। এক্স্যাক্টলি, তার মানে ইকোনমি থেকে বেসিকলি টাকা উঠায় নিয়ে চলে যেতে হবে। এখন যদি ইকোনমি থেকে টাকা উঠায় আমার নিয়ে চলে যেতে হয়, তাহলে কি সরকার কি বেশি খরচ করতে পারবে? এই যে আমাদের অনুদানের কথা বলছে, ফ্যামিলি কার্ডের কথা বলছে, আমাদের সাবসিডির কথা বলছে, এগুলো কি তাদের পক্ষে করা পসিবল হবে? না তো। এটা হবে না। এটা যদি তারা না করতে পারে, তার আনএমপ্লয়মেন্ট কি হবে? বেড়ে যাবে। রাইট। সো দেখছেন এই দুইটার খুবই এরকম একটা রিলেশন, ঠিক আছে, যে একটা আজকে যদি আমি কমাই দেই আরেকটা বেড়ে যাবে। তো এটা আপনাদের আমি একটু কি বলবো কিছুটা চিন্তার বিষয় দিলাম। এখন সেই হিসেবে আপনারা একটু বলেন যে পার্টিগুলো কি বলছে, যে আমরা কিভাবে এই বিভিন্ন প্রবলেমগুলো ট্যাকেল করব। আরেকজন বলেন, একটু আগে তো আই থিংক কে বললেন, ওয়াসিকা বললেন নাকি? আচ্ছা আপনি বলছেন, সিরাজুম মুনিরা বলেছিলেন। ওকে, এখন আরেকজন বলেন যে ধরেন উনি তো বিএনপির কথা বলে, এখন এনসিপি কি বলছে, বা ধরেন জামাত কি বলছে। জামাতের ব্যাপারে আগ্রহী আমি, বলেন জামাত কি বলছে, তারা কিভাবে বাংলাদেশের ইকোনমিক প্রবলেমকে ইয়ে করবে। ম্যাম জামাত বলেছে যে ওরা ট্যারিফ ফ্রিজ করবে। ট্যারিফ ফ্রিজ করবে মানে একটু ক্লিয়ারলি বলেন তো, দিস ইজ ইন্টারেস্টিং। ওরা বলেছে যে গ্যাস, ইলেকট্রিসিটি, ওয়াটার এগুলো হচ্ছে 3 ইয়ারের জন্য, মেবি বিজনেসের জন্য, বিজনেস মানে স্মল বিজনেসেস এগুলোর জন্য মেবি হচ্ছে যে মানে ডিসকাউন্টেড টাইপসের দিবে, কমিয়ে আনবে মেবি। আই এম নট শিওর দ, এক জায়গায় দেখেছিলাম। বেসিক্যালি বিজনেসের যে বিভিন্ন ইলেকট্রিসিটি বা গ্যাসের বিলগুলো পে করতে হয় সেগুলো কমিয়ে দিবে। হ্যাঁ ম্যাম আমি দেখেছি যে ওরা বলছে যে অ্যাকচুয়ালি ইনক্রিজ করবে না, এটা বলছে। ইনক্রিজ করবে না, আচ্ছা, উইথ ইনফ্লেশন ইনক্রিজ করবে না। দিস ইজ সামথিং ইন্টারেস্টিং। বলেন তো এটা কেন জরুরি একটা দেশের ইকোনমিকে ভালো করার জন্য? ম্যাম বিজনেস ওনারদেরকে হচ্ছে এটা কাইন্ড অফ সাবসিডিয়ারি দেওয়া টাইপসের না, মানে প্রোডাকশন বাড়ানোর ফ্রিকোয়েন্সি দেওয়া। হ্যাঁ, তো প্রোডাকশন বাড়লে কি হবে বলেন তো দেশে? জিডিপি বাড়বে। আনএমপ্লয়মেন্ট কি হবে? কমবে। এক্স্যাক্টলি। তো দিস ইজ আ গুড ইনিশিয়েটিভ, আপাতত ধরা যায় যে তারা এটা বাড়তে দিবে না। এখন এখানে আরেকটা কাহিনী আছে, যেমন ধরেন আমাদের দেশে আরএমজি, আমরা তো জানি আমাদের গ্রোথটাকে সবসময় হাইলাইট করা হয় এক্সপোর্ট লেড গ্রোথ হিসেবে, তাই না? যে এক্সপোর্টের ফলে আমাদের গ্রোথটা হয়েছে, আরএমজি এক্সপোর্টের ফলে। তো এই যে আমাদের এক্সপোর্ট লেড গ্রোথ, এটার ক্ষেত্রে একটা সমস্যা কি, আমরা আরএমজিতে হাইপার ফোকাস দিয়ে ফেলেছি। সবসময় আমরা এটাই চেষ্টা করেছি যে আরএমজি বাড়বে, আরএমজিতে আমরা এটা করব সেটা করব, করে 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 সমস্যা হয়েছে কি, ধরেন আমি আরেকটা এক্সাম্পল দিই, খুবই আনরিলেটেড উইথ ইকোনমিক্স। একটা বাচ্চাকে আপনি যখন মানুষ করবেন, আপনি ছেলে বাবা হন, মা হন, যেই হন, একটা বাচ্চাকে যখন আপনি মানুষ করেন, বাচ্চাকে যদি আপনি প্রত্যেকটা কাজ নিজে করে দেন, খাওয়াই নিজে দিচ্ছেন, আপনার বাচ্চা ক্লাস 10-এ পড়ে, আপনি এখন আপনার বাচ্চাকে খাওয়াই দিচ্ছেন, তার জুতা পরাই দিচ্ছেন, তার জামা আপনি ভাঁজ করে রাখছেন, তো সেই বাচ্চাটা কি হবে বলেন তো? সে বাচ্চাটার কি নিজের কোনো কর্মক্ষমতা থাকবে? সে কি, ধরেন আপনি যদি তাকে একটা হোস্টেলে পাঠান, সে কি একদমই চলাফেরা করতে পারবে? না পারবে না, তাই না? সো সাধারণ নরমাল মানুষের সাথে যখন ওর সংস্পর্শে আসে তখন ওর কম্পিটিটিভনেস হারিয়ে ফেলে, ঠিক আছে? দিস সেম গোজ ফর আমাদের আরএমজি ইন্ডাস্ট্রি। আমাদের আরএমজি ইন্ডাস্ট্রি খুব ভালো, খুব ভালো, ঠিক আছে,
সমস্যা হলো গিয়ে যে আমাদের আরএমজিটাকে গভর্নমেন্ট এত সাবসিডি, এত কেয়ার, এত দিয়ে এত বেশি পঙ্গু করে ফেলেছে যে ও ইন্টারন্যাশনাল মার্কেটের সাথে ভালো মতো কম্পিটিশনে যেতেই পারছে না। কিছুদিন আগে ইন্ডিয়াকে নিয়ে আমরা ভাবছিলাম হ্যাঁ ইন্ডিয়া থেকে তো বাংলাদেশের অবস্থা ভালো, ইন্ডিয়াকে ইউএস গভর্নমেন্ট এত ট্যারিফ দিয়েছে, এটা করেছে সেটা করেছে। এখন দেখেন ইন্ডিয়ার অবস্থা বর্তমানে, ইন্ডিয়া ইউরোপিয়ান ইউনিয়নের সাথে সুন্দর বায়োল্যাটারাল ট্রেডের করে ফেলেছে, এগ্রিমেন্টস করে ফেলেছে। আবার ইউএস এর সাথেও তার সুন্দর ট্রেড এগ্রিমেন্টস হয়ে গেছে। আমরা সবসময় দেখি যে না ইন্ডিয়া থেকে তো আমরা ভালো আছি, আমাদের পলিটিক্স বিকেম ক্রিটিসাইজিং, পলিটিক্স না ইকোনমি এর ক্ষেত্রেও। কোভিড এর সময় আমরা সবসময় তুলনা করতাম যে ইন্ডিয়ার সাথে আমাদের কি অবস্থা, ইন্ডিয়ার কি অবস্থায় আছে, আমরা কি অবস্থায় আছি। কিন্তু দেখেন ইন্ডিয়া কিন্তু অ্যাকচুয়ালি আমাদের থেকে অনেক আগিয়ে গেছে, দেয়ার ইকোনমি সারপ্রাস জাপানের ইকোনমিকে, আর আমাদেরটা কিন্তু ওইখানেই পড়ে আছে। এবং যখন এই ট্যারিফের ইয়েগুলো হচ্ছিল ইউএস এর সাথে, তখনও উই ওয়ার থিঙ্কিং যে না ইন্ডিয়া থেকে তো আমাদের অবস্থা ভালো আছে, ইন্ডিয়াকে এত পার্সেন্ট দিয়েছে, আমাকে তো তাদের থেকে কম দিয়েছে। কিন্তু এখন কিন্তু ইন্ডিয়ার নেগোসিয়েশন পাওয়ার এত ভালো যে তারা এগিয়ে গিয়েছে, বিকজ তাদের যে ইন্ডাস্ট্রিগুলো সেগুলো গ্লোবাল মার্কেটে কম্পিটিটিভ। এর জন্য অন্যান্য দেশ আগ্রহী ইন্ডিয়ার সাথে ট্রেড করতে, আর অন্যান্য দেশ আমাদেরকে কাইন্ড অফ অনুগ্রহ করে, সেটা সমস্যা। ঠিক আছে, সো এই যে এই ইয়েগুলো প্রত্যেকটা জিনিসেরই আপনারা যখন অ্যাসাইনমেন্টটা করবেন পজিটিভ আর নেগেটিভ সাইড বোথ দেখবেন। একদিকে আমরা দেখছি যদি আমরা আমাদের ডোমেস্টিক ইন্ডাস্ট্রিগুলোকে একটু প্রোটেকশন দেই তাহলে ওরা অনেক ভালো করবে, তাই না? তাহলে আমাদের প্রোটেকশন বাড়বে, আনএমপ্লয়মেন্ট প্রবলেম কমে যাবে অ্যান্ড এভরিথিং। কিন্তু যদি আমরা এই জিনিসগুলো করি, আমরা কি এরকম করে ফেলছি যে আমরা আমাদের ইন্ডাস্ট্রিগুলোকে পুরোপুরি হ্যান্ডিক্যাপ করে ফেলছি, খুব ডিপেন্ডেন্ট করে ফেলছি এর উপরে? এই জিনিসগুলো একটু ইভ্যালুয়েট করবেন, ঠিক আছে? আচ্ছা, আমি আজকে ক্লাসে নতুন কোনো টপিকে যাচ্ছি না, বিকজ আমি চাচ্ছি আমার 3টা সেকশনই সেম ইয়েতে চলুক, ঠিক আছে? তো নেক্সট ক্লাসে আপনাদের জন্য একটা টপিক বাকি থাকবে, সেটা হলো গিয়ে সার্কুলার ফ্লো ডায়াগ্রাম অফ দ্য ইকোনমি। অ্যান্ড আমি এটা আপনাদের ইন পার্সন ক্লাসে স্টার্ট করব, এটা আমি এখন স্টার্ট করব না, আমি অন্য টপিকে চলে যাব, বিকজ এটা অনলাইন ক্লাসে নেওয়াটা ইটস আ বিট ডিফিকাল্ট উইদাউট বোর্ড অ্যান্ড এভরিথিং। তো আজকে আমি আপনাদের অ্যাটেন্ডেন্স নিয়ে এখন আপনাদেরকে ছেড়ে দিব, ঠিক আছে? আর হ্যাঁ, আমি আপনাদেরকে আই থিঙ্ক দিয়ে দিব অ্যাসাইনমেন্টের ব্যাপারে, যে আপনারা এই বাংলাদেশের নিয়ে কি অ্যাসাইনমেন্টটা করবেন। এটা আমরা ক্লাসে ডিসকাস করে করতে পারলে খুবই ভালো হতো, কিন্তু সিন্স উই ক্যান নট ডু ইট, আমরা ইন্ডিভিজুয়ালি অ্যাসাইনমেন্টটা সাবমিট করব, ঠিক আছে? আমি আপনাদেরকে ডিটেল দিয়ে দিব যে কবে কি আপনাদের সাবমিট করতে হবে। কিন্তু এরকমই যে ক্লাস আজকে আমরা পড়লাম না, আপনারা প্লিজ নেক্সট ক্লাসে সবাই পড়ে আসবেন, 2-1 না, একটু ডিটেইলে সুন্দর করে জেনে আসবেন যে কি হচ্ছে কি না হচ্ছে, সেটা নিয়ে একটু নিজেও চিন্তা করবেন। এই যে আমি বললাম সবকিছুরই একটা পজিটিভ সাইড আছে, একটা নেগেটিভ সাইড আছে, এই জিনিসগুলো একটু দেখবেন আপনারা, দেখে নেক্সট ক্লাসে আসবেন, ঠিক আছে?